মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চলছে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ। চানখারপুলে ৬ জন হত্যা মামলারও সাক্ষ্য নেওয়া হবে আজ। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে শুনানি শুরু। ৬ বিচারপতির বেঞ্চে চলছে চতুর্থ দিনের কার্যক্রম। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ভোট চায় জামায়াত। পিআর পদ্ধতির দাবি আদায়ে আছে মাঠের আন্দোলনের প্রস্তুতিও। পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হলে নির্বাচন ভালো হবে না। যতদূর পারা যায় শক্তি দিয়ে বাস্তবায়ন করার আমরা চেষ্টা চালিয়ে যাব। সরকার তো ইতিমধ্যেই আপার হাউসে পিআরের প্রস্তাব দিয়েছে নিজেরাই। আমরা বলছি আপার হাউসে আমরা চাই, আমরা লোয়ার হাউসেও চাই। শেষ দিনেও চলছে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদান। বিকেল ৫টা পর্যন্ত মিলবে সুযোগ। এখনো প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছি। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। গেল সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদদের বাবা, ভাই সহ ৩ জন। তারা তুলে ধরেন আন্দোলনে সংঘটিত নৃশংসতা। এ সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এছাড়া আজ চানখারপুলে ৬ জন হত্যা মামলা চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবার কথা। এরই মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের চতুর্থ দিনের শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে শুরু হয় চতুর্থ দিনের শুনানি। গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। দর্শক, রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনি কোথায় আছেন এলাকাটি সম্পর্কে জানতে চাই। উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত সেই বিষয়েও জানাবেন আমাদের। এখন থেকে ৫-৭ মিনিট আগে আমরা যেখানে আছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলা। সেখানে যেই নদীর তীর রয়েছে বুড়িগঙ্গা নদী, সেই নদীর তীরে মূলত অবৈধভাবে বসতি গড়ে তোলা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে যেই বিল্ডিংটি ভাঙার চেষ্টা হচ্ছে সেটি একেবারেই নদীর অনেকখানি দখল করে তৈরি করা হয়েছে এবং তার পাশে রয়েছে সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী রসুল হামিদ বিপুর একটি বাংলো বাড়ি। সেটির যে অবৈধ স্থাপনা সেটি মূলত আজকে ভাঙা হবে এবং সেই ভাঙার কার্যক্রম চলছে। তার আগে যে বাংলো বাড়ির দেখতে পাচ্ছেন যে একটি অংশ, অর্থাৎ যে সীমানা প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে। এখানে প্রবেশ করার জন্য পথ তৈরি করা হয়েছে। তার আগে যে বিল্ডিংটি
বিল্ডিংটি রয়েছে, যে সাদা যে বিল্ডিংটি, সেই বিল্ডিংটির মূলত একটু আগে ভাঙা হয়েছে, কারণ এটি না ভাঙলে মূলত ভিতরে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোই যাওয়া যাবে না। এই যে এখানে এক্সকেভেটর যেটি রয়েছে সেটি যাওয়ার জন্য মূলত জায়গা করা হচ্ছে। আর এখানে বিআইডব্লিউডি কর্মকর্তারা যেটি বলছেন যে তারা অনেকদিন ধরে এখানে নোটিশ দিয়েছেন এবং তারা চেষ্টা করেছে যাতে নদীটি দখল করে কেউ বসতি নির্মাণ না করে বা কোনো ধরনের স্থাপনা তৈরি না করে, কিন্তু তারা কোনো ধরনের বিআইডব্লিউটি এর অনুমোদন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কোনোটি না নিয়ে এই সব বসতি গড়ে তোলা হয়েছিল। এবং পাশাপাশি এখানে একটি ডকইয়ার্ড তৈরি করা হয়েছে এবং অনেকগুলো ডকইয়ার্ড রয়েছে যেখানে মূলত নৌযান তৈরি করা হয়, এবং এই নৌযানগুলো এখানে তৈরি বা ডকইয়ার্ড তৈরির কোনো ধরনের অনুমোদন নেই বলে তারা জানিয়েছেন। একটু পরেই আবারও এখানকার যে মূল অভিযান সেটি শুরু করবে, তখন হয়তো আমরা আবার আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাতে পারব। শাওন। নিশ্চয়ই রিয়াজ, ধন্যবাদ আপনাকে। অভিযানের খবর জানাচ্ছিলেন রিয়াজ রায়হান। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধি বা পিআর পদ্ধতির দাবিতে অনড় জামায়াতে ইসলামী। এই দাবি বাস্তবায়নে মাঠের আন্দোলনে সর্বশক্তি নিয়োগেও প্রস্তুত দলটি। শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি, এজন্য গণপরিষদ নির্বাচনের পক্ষেও তারা। বিস্তারিত শামীম রেজার রিপোর্টে। নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন, পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। তবে পিআর পদ্ধতি সহ সংবিধান পরিবর্তনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে মতানৈক্য আছে বড় রাজনৈতিক দলগুলোর মাঝে। বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামাতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতি চায়। এছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। বলছে এই পদ্ধতি চালু হলে জনগণের ক্ষমতায়ন হবে, কমবে দুর্নীতি। পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হলে নির্বাচন ভালো হবে না, যার ফলে এটাকে আমরা যতদূর পারা যায় শক্তি দিয়ে বাস্তবায়ন করার আমরা চেষ্টা চালিয়ে যাব। আমাদের সর্বশক্তি দিয়েই পিআর সিস্টেম যাতে হয় সেই শক্তি এবং সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। সরকার তো ইতিমধ্যেই আপার হাউসে পিআরের প্রস্তাব দিয়েছে নিজেরাই। আমরা বলছি আপার হাউসে আমরা চাই, আমরা লোয়ার হাউসেও চাই, কারণ লোয়ার হাউস না হলে আপার হাউসে এটার ইফেক্টিভিটি তেমন থাকবে না, এবং এটা এখন আমরাই শুধু চাচ্ছি না, জনগণ চাচ্ছে। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণ করতে হলে নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের পক্ষে দলটি। যে সংস্কারে আমরা ঐকমত্য হয়েছি সেটাকে আইনগত ভিত্তি দেওয়া এবং সেই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে। যদি কোনো সংস্কার বা পরিবর্তন ছাড়াই আওয়ামী লীগের আমলের মতো করে আমরা একটা নির্বাচন করি, তাহলে দেশ তো আবার সেই জাইলিয়াতের দিকেই চলে যাবে। আমরা মনে করি যে নির্বাচনটা যদি অতীতের মতো হয়ে যায়, তাহলে আমাদের আন্দোলন, আমাদের ছেলেদের ছাত্রদের রক্ত কুরবানি এটা বৃথা চলে যাবে। সেজন্য আমরা একদিকে দাবিও করছি সংস্কার করা, যেটা সময় আছে, ইচ্ছা করলে এগুলো করতে পারে। এটা হলে তারপর নির্বাচনটা হলে খুব ভালো হয়। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সুষ্ঠু ও অর্থবহ হবে না বলে মনে করে জামাতের শীর্ষ নেতারা। আমরা এখান থেকে পিছু হটবো এমন মনে করি না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি মহাসচিব এখন সুস্থ আছেন, তাকে আজকেও পর্যবেক্ষণে রাখা হতে পারে। তবে দুপুরে চিকিৎসকদের বোর্ড থেকে সিদ্ধান্ত হবে তিনি বাসায় ফিরতে পারবেন কিনা। এর আগে দিবাগত রাত 1টা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরেন। পরে রাত 11টা পর্যন্ত তিনি গুলশানে এক বৈঠকে অংশ নেন। সে সময় অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে 4র্থ দিনের শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আজকে তো 4র্থ দিনের শুনানি হচ্ছে, শুনানিতে কি হলো বিস্তারিত জানাবেন আমাদের।
শাওন, আজকে 21 আগস্টের যে গ্রেনেড হামলা মামলা, সেই মামলার চতুর্থ দিনের শুনানি ছিল। এই মামলায় যে হাইকোর্ট থেকে সকল আসামিকে খালাস দিয়ে যে রায় দেওয়া হয়, সেই রায়ের বিপক্ষে রাষ্ট্রপক্ষ যখন আপিলে যায়, তারপরে কিন্তু এই শুনানি শুরু হয়। এই শুনানি আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু আসামিপক্ষ কয়েকদিন শুনানি করেছে, তারপর রাষ্ট্রপক্ষ গতকাল শুনানি করেছে এবং রাষ্ট্রপক্ষের শুনানি কিন্তু গতকাল শেষ হয়েছে। আজ কিন্তু আসামিপক্ষ পুনরায় শুনানি করছেন এবং আসামিপক্ষের শুনানিতে মুফতি হান্নানের যে জবানবন্দি, সেই জবানবন্দির বিষয়ে প্রশ্ন তোলেন। প্রথমবার জবানবন্দি নেওয়া হয়েছিল, সেই জবানবন্দিতে তারেক রহমান সহ অনেকেরই নাম ছিল না, তবে দ্বিতীয় জবানবন্দিতে তাদেরকে জড়িয়ে কিন্তু তিনি আবারও জবানবন্দি দেন এবং এই দ্বিতীয় জবানবন্দি যে নেওয়া হয়েছিল, এই জবানবন্দিকে অবৈধ বলছেন যে আসামিপক্ষের আইনজীবীরা এবং তারা বলছেন যে এই জবানবন্দি নেওয়া হয়েছিল তাকে প্রলোভন দেখিয়ে, রাজসাক্ষী হওয়ার প্রলোভন দেখিয়ে এবং তাকে মুক্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে, এবং বলা হয়েছে যে এই পরবর্তীতে মুফতি হান্নান এই যে জবানবন্দি দ্বিতীয়বার দিয়েছিলেন তা কিন্তু প্রত্যাহারের আবেদনও করেছিলেন, তবে তা কিন্তু প্রত্যাহার করা হয়নি। সেই জবানবন্দি অনুযায়ী কিন্তু যে তারেক রহমান বা লুৎফুজ্জামান বাবর সহ অনেকেই কিন্তু ফাঁসানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং আমরা দেখি যে গতকালও কিন্তু শুনানি ছিল এবং গতকালেও কিন্তু সাক্ষীদের ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে সেই অনিয়ম কিন্তু তুলে ধরেছেন, মামলার যে তদন্তে যে অনিয়ম হয়েছে তা তুলে ধরেছেন। পাশাপাশি আজকেও কিন্তু সেই একই বিষয় তুলে ধরেছেন আইনজীবীরা এবং এখন পর্যন্ত যে শুনানি হয়েছে তা কিন্তু এখন বলছিলাম। এর পাশাপাশি আরও একটি বিষয় বলি, সেই যখন জবানবন্দি নেওয়া হয়েছিল তখন কিন্তু কিছু বিষয় প্রশ্ন উঠেছিল যে গ্রেনেডের বিষয়ে, গ্রেনেড কোথা থেকে এলো বা গ্রেনেডের আসার এই যে বাংলাদেশে আসা এই ধরনের গ্রেনেড, এই সকল বিষয় কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। তখনও কিন্তু রাষ্ট্রপক্ষের কোনো জবাব দিতে পারেনি সুনির্দিষ্ট। পরবর্তীতে আজ কিন্তু সে সকল বিষয় কিন্তু তুলে ধরেছিল। এর পাশাপাশি আমি যদি বলি যে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যে আসামিরা রয়েছেন সেই আসামিদের পক্ষে কিন্তু তাদের যত ধরনের অভিযোগ রয়েছে তার ব্যাখ্যা করেছেন। পাশাপাশি যেভাবে যে পুলিশদের মাধ্যমে বা তদন্ত সংস্থাকে ব্যবহার করে এই মামলার পরবর্তীতে দ্বিতীয় যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেই প্রতিবেদনে কী কী গাফলতি আছে, কিভাবে প্রতিবেদন নতুন করে তৈরি করা হয়েছিল, সে সকল বিষয় কিন্তু আজকে তুলে ধরেছেন শুনানিতে। এছাড়া যখন এই মামলার আমরা দেখছি যে গত ডিসেম্বরে কিন্তু এই মামলার যত আসামি আছে সবাইকে কিন্তু খালাস দেন হাইকোর্ট এবং যেই রায় দেওয়া হয়েছিল বিচারিক আদালত থেকে, সেই রায়কে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু যে রাষ্ট্রপক্ষ তারা কিন্তু এর আপিল করেন সর্বোচ্চ আদালতে এবং সেই আপিলের কিন্তু এখন শুনানি চলছে। শাওন, মাইনুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষ সময় আজ বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ নিয়ে টানা 8 দিনে ডাকসুর 28টি পদে মোট 658 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন 106 জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য অনেকে মনোনয়নপত্র কিনেছেন। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্রদল প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবুজ সংকেত পেলে ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। দর্শক, এই বিষয়ে আরেকটু জেনে নিতে চাই, সহকর্মী সুমাইয়া ঐশী এখন যোগ দিচ্ছেন। ঐশী, কেমন দেখছেন মনোনয়নপত্র জমাদানের চিত্র? জানতে চাই কখন নাগাদ প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রদল? শাওন, আজকে সকাল 10টা থেকে মূলত শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ যে বর্ধিত দিন সেটি, এবং আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি প্রচুর বেশ কিছু সংখ্যক যারা আগ্রহী আছেন, তারা যারা মনোনয়নপত্র তুলেছিলেন তারা জমা দিতে এসেছেন। এবং সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে আজকে কিন্তু ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করবে। বেলা 12টার দিকে ছাত্রদল প্যানেল ঘোষণা করার কথা।
কথা এবং অনেক জল্পনা কল্পনা এবং নানান ধরনের তর্ক বিতর্ক ছিল ছাত্রদলের এই প্যানেল ঘোষণা নিয়ে। তবে অবশেষে আজকে বেলা 12টার দিকে ছাত্রদল প্যানেল ঘোষণা করছে এবং যেমনটি আমরা জানি যে কালকে পর্যন্ত 106টি মনোনয়নপত্র জমা হয়েছিল শুধুমাত্র কালকে। আজকেও কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থী যারা আছেন তারা আসছেন। এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র জমা নিচ্ছেন চিফ রিটার্নিং কর্মকর্তা সহ যারা আছেন সংশ্লিষ্টরা তারা। এবং এবারে কিন্তু ডাকসু নির্বাচনে পদ সংখ্যাও বাড়ানো হয়েছে। গতবার অর্থাৎ 2019-এ যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু পদ ছিল 25টি, এবারে 3টি পদ বাড়ানো হয়েছে এবং প্রচুর প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে, কারণ এবারে রেকর্ড সংখ্যক আগ্রহী মনোনয়নপত্র নিয়েছেন, তারা আজকে জমা দিবেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যেমন একটি পরিবেশ আছে তেমনি লেভেল প্লেইং ফিল্ড যাতে সুনিশ্চিত হয় ডাকসু নির্বাচনে, তেমন প্রত্যাশা সবার। ধন্যবাদ আপনাকে। বান্দরবানের রুমায় 5ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। স্বজনদের অভিযোগ এই মাসের শুরুর দিকে শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার সৈহাইনু মার্মা। এই ঘটনা বন্ধুদেরও জানায় অভিযুক্ত। পরে 5 বন্ধু মিলে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে শিশুটিকে ধর্ষণ করে। ভুক্তভোগী পরিবারকে ঘটনা খুলে বললে এলাকায় জানাজানি হয়। অভিযোগে নিয়ে মঙ্গলবার সালিশে ডেকে অভিযুক্তদের 50,000 টাকা জরিমানার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, হেডম্যান ও পাড়া প্রধান মিলে এই বিচার সালিশ করেন। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। নিজ বাসভবনে হামলার শিকার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার সকালে সাপ্তাহিক জনশুনানি চলাকালে এই হামলা হয়। দিল্লিবাসীর বিভিন্ন সমস্যা উদ্বেগের কথা জানতে প্রতি সপ্তাহে নিজ বাড়িতেই এই জনশুনানির আয়োজন করেন মুখ্যমন্ত্রী। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীকে একটি কাগজ দেবার কথা বলে বাসভবনে প্রবেশ করেন হামলাকারী ওই যুবক। পরে চিৎকার গালিগালাজ শুরু করেন। রেখা গুপ্তা চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারীকে আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মাথায় আঘাত পেয়েছেন, দাবি বিজেপি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমান ও সাবেক 37 কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করল যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে জাতীয় এবং সংবেদনশীল গোয়েন্দা তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ পোস্ট করা এক বার্তায় বিষয়টি জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ছাড়পত্র বাতিল হওয়া কর্মকর্তাদের অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক। এছাড়া 2020 সালে নির্বাচনে রুশ হস্তক্ষেপ মামলায় অভিযুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের নামও রয়েছে তালিকায়। অবশ্য তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা হয়েছে। মঙ্গলবার অঙ্গরাজ্যের ভেটেরিনারি মেডিকেল সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ধারণকৃত একটি ভিডিও চিত্রে ধরা পড়েছে এর ভয়াবহতা। দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় চারপাশ, একই সাথে আকাশে উঠতে থাকে কংক্রিট, ইট, পাথর। আগুন ছড়িয়ে পড়ে ভবনের একপাশে। উদ্ধারকর্মীদের তৎপরতায় দ্রুতই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এই ঘটনায় কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের 3 কর্মী। কর্তৃপক্ষ জানিয়েছেন বিস্ফোরণের কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সাব অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে মাহবুবুর রহমান লিটুর শিশুরা। জাতীয় মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য নিয়ে ফিরেছিল বাংলাদেশ। একই লক্ষ্য নিয়ে সাব অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে ভুটানে গেছেন অর্পিতা বিশ্বাসরা। 2023 সালে রাশিয়ার কাছে হেরে আসরে রানার্স আপ হয় বাংলার জয়িতারা, কিন্তু এবার ট্রফি নিয়েই ফিরতে চায় 4 দলের টুর্নামেন্টে একে অন্যের সঙ্গে দুবার করে লড়াই নামবেন। শীর্ষ পয়েন্টধারী দল জিতবে শিরোপা।